আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে ব্রাজিল জাতীয় দলের গত ৮ থেকে ১০ বছরে এমন একটা পজিশনের নাম করুন যেই পজিশনে মূল একাদশেও আনডিসপিউটেড ওয়ার্ল্ড ক্লাস লেভেলের ফুটবলার খেলতেন এবং বেঞ্চেও আনডিসপিউটেড ওয়ার্ল্ড ক্লাস লেভেলের একজন ফুটবলার ডেপুটাইজ করতেন, আপনার মাথায় সবার ফার্স্টেই আসবে যে পজিশনটার নাম, সেটা হলো গোলকিপার। অফকোর্স গত ৮ থেকে ১০ বছর ধরে আমরা ব্রাজিলের গোল পোস্টের নিচে একটা দুর্দান্ত কম্পিটিশন দেখছি। মেন একাদশে খেলতেন অ্যালিসন বেকার এবং তাকে ডেপুটাইজ করতেন এডারসন মোরায়েস। অ্যালিসন বেকার, যিনি কিনা লিভারপুলের সাম্প্রতিক সাফল্যের অন্যতম অংশীদার, সেই কথাটা বলা চলে এডারসন মোরায়েসের ক্ষেত্রেও। পেপ গার্দিওলার আন্ডারে ম্যানচেস্টার সিটি যেরকম বিশ্বজয়ী একটা ফোর্স, সেই ফোর্স হওয়ার পেছনে যে কয়জন অতন্দ্র প্রহরী রয়েছেন তাদের মধ্যে এডারসন মোরায়েস অন্যতম। সো ব্রাজিলের গোলপোস্টের নিচে আমরা অ্যালিসন ভার্সাস এডারসন এই ফাইটটা বেশ অনেক বছর ধরেই দেখে আসছি। সামনের বছর বিশ্বকাপ, সেই বিশ্বকাপেও আমরা হয়তোবা দেখব। হয়তোবা বলতে হচ্ছে একটা মাত্র কারণে, বিকজ বিশ্বকাপের আগে একটা ইন্টারেস্টিং সিচুয়েশনে পড়েছেন অ্যালিসন এবং এডারসন দুজনকেই এখন তাদের নিজ নিজ ক্লাবের আনডিসপিউটেড স্টার্টার অত কনফিডেন্সের সাথে বলা যাচ্ছে না। বিকজ আমরা যদি লিভারপুলের দিকে তাকাই, লিভারপুল সম্প্রতি ভ্যালেন্সিয়া থেকে জর্জিয়ান গোলকিপার জর্জি মামারদাশভিলিকে কিনে এনেছে। তার দেখা দেখি কিনা পেপ গার্দিওলারও মনে হয়েছে যে না, এডারসন মোরায়েসেরও একজন যোগ্য ডেপুটির দরকার, বা এমন একজন গোলকিপার দরকার যিনি কিনা এডারসন মোরায়েসকে ডিসপ্লেস করতে পারেন মূল একাদশ থেকে। বার্নলি থেকে নিজেদের একাডেমির সাবেক গোলকিপার জেমস ট্র্যাফোর্ডকে দল এনেছে ম্যানচেস্টার সিটি। ফলে ব্রাজিলের এই দুইজন গোলকিপার বিশ্বকাপের ঠিক আগের বছরে তার নিজ নিজ দলের নিজ নিজ ক্লাবের আনডিসপিউটেড স্টার্টার এখনই ওরকম কনফিডেন্সের সঙ্গে বলা যাচ্ছে না তাদেরকে। দ্যাট ইজ আ ভেরি ইন্টারেস্টিং সিন। এটা একই সঙ্গে ব্রাজিলের জন্য সুসংবাদ আবার দুঃসংবাদও বটে। দুঃসংবাদ কেন? বিকজ লিভারপুলের কোচ আর্নে স্লট এবং ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার মাথায় যদি এখন এই জিনিসটা থাকে যে না, আমি এডারসন বা অ্যালিসনকে ডিসপ্লেস করার জন্যই নতুন গোলকিপারকে নিয়ে এসেছি, তাহলে অফকোর্স এটা ব্রাজিলের জন্য বিশ্বকাপের ঠিক এক বছর আগে একটা দুঃসংবাদই বটে। কারণ অ্যালিসন এবং এডারসন যদি নিয়মিত তাদের নিজ নিজ ক্লাবে না খেলতে পারেন, তাহলে ব্যাপারটা ঠিক জমবে না ব্রাজিলের ক্ষেত্রে। আবার সুসংবাদ এক্ষেত্রে বলা যেতে পারে যে অন্তত তারা দুজনই নিজ নিজ ক্লাবে বেঞ্চে এমন দুজন যোগ্য ইনফর্ম গোলকিপারকে কম্পিটিশন হিসাবে পাচ্ছেন, যারা কিনা তাদেরকে আরও শার্প করবে, আরও ফর্মে আসতে সাহায্য করবে, আরও ফিট থাকতে সাহায্য করবে। সো এই দুটো ডিল, জেমস ট্র্যাফোর্ড টু ম্যানচেস্টার সিটি এবং জর্জি মামারদাশভিলি টু লিভারপুল, দুটো ডিলেরই প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট দুটোই রয়েছে, যেটা কিনা ব্রাজিল সাপোর্টারদেরকে আনন্দও দেবে আবার কনফিউজও করতে পারে। আমরা গত কয়েক বছর ধরেই দেখেছি যে ব্রাজিলের মেইন গোলকিপার মূলত অ্যালিসনই থাকতেন। অ্যালিসন কখন অসুস্থ থাকলে বা খেলতে না পারলেই মূলত এডারসন মোরায়েস খেলতেন। এখন এই প্রসঙ্গে একটা আলোচনা করা যেতে পারে যে কেন ব্রাজিলের কোচ অ্যালিসনকে বেশি ফেভার করতেন। অ্যালিসন অ্যান্ড এডারসন দুজন দুই ধরনের গোলকিপার। আপনারা মডার্ন যতগুলো ক্লাব রয়েছে, বড় বড় যতগুলো ক্লাব রয়েছে, তাদের দিকে যদি তাকান, তারা সাধারণত দুই ধরনের গোলকিপারের মধ্যে এক ধরনের গোলকিপারকে প্রেফার করে থাকে। হ্যাঁ, ওই দুই ধরনের গোলকিপার কি কি? নাম্বার 1 অ্যালিসন টাইপ, নাম্বার 2 এডারসন টাইপ। অ্যালিসন টাইপ কি? অ্যালিসন টাইপ গোলকিপারের মেইন কাজ হলো গোলকিপিং ফার্স্ট। গোলকিপিং ফার্স্ট বলতে আমি যে জিনিসটা মিন করতে চাচ্ছি সেটা হলো নিজের বক্সে তার থেকে ডমিনেন্ট খেলোয়াড় আর কেউ থাকবেন না। তার একটা দুর্দান্ত প্রেজেন্স থাকবে বক্সের মধ্যে, ডিফেন্সিভ অ্যাকশনসগুলো সেরা হবে, শর্ট স্টপিং তার মুখ্য কাজ হবে। শর্ট স্টপিং, ইন্টারসেপশন, হ্যাঁ, এরপরে উপর থেকে চলে আসা ক্রসগুলোকে ক্লিন করা, মানে তার নিজ বক্সের মধ্যে একটা ডমিনেন্স থাকবে। আবার ছোট ছোট পাস এবং বিল্ড আপের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি কার্যকরী ভূমিকা এই গোলকিপারগুলো পালন করতে পারবেন। বাট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তাদের মেইন লক্ষ্য থাকবে শর্ট স্টপিং করা এবং দলকে বিপদের হাত থেকে রক্ষা করা। এই অ্যালিসন টাইপ গোলকিপারের মধ্যে যারা যারা রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য অফকোর্স অ্যালিসন, রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়াকে আমরা এই ক্যাটাগরিতে ফেলতে পারি, পিএসজির জানলুজি দোনারুমাকে আমরা এই ক্যাটাগরিতে ফেলতে পারি, যাদের শর্ট স্টপিং ওয়ার্ল্ড ক্লাস, কিন্তু বল পায়ে মোটামুটি লেভেলের কাজ চালানো যেতে পারে। নাম্বার 2, দ্বিতীয় ধরনের যেই গোলকিপারটা, সেটা হলো এডারসন টাইপ গোলকিপার। এডারসন টাইপ গোলকিপাররা সাধারণত পজেশন হেভি টিমগুলোতে খেলে থাকেন। তাদের শর্ট স্টপিং অত বেশি ভালো হয় না। টিম যেহেতু পজিশন বেসড থাকে, তাই তাদেরকে অত বেশি শর্ট ফেসও করতে হয় না, যে কারণে তাদের ওই দুর্বলতাটা অনেক সময় এক্সপোজড হয় না। কিন্তু শর্ট স্টপিং নর্মাল থাকলেও তাদের যে জিনিসটা ওয়ার্ল্ড ক্লাস, সেটা হলো তাদের বল ডিস্ট্রিবিউশন।
পজিশন হেভি টিমগুলো যে কাজটা করে থাকে, ডিফেন্স থেকে বলটাকে প্রোগ্রেস করতে পছন্দ করে, পেছন থেকে আক্রমণ করতে পছন্দ করে, এবং এই আক্রমণের ক্ষেত্রে এডারসন টাইপ গোলকিপারগুলো অনেক ভালো সাহায্য করে থাকে। এডারসনের শর্ট স্টপিং অ্যালিসন লেভেলের না হলেও তার বল ডিস্ট্রিবিউশন, শর্ট পাস, লং ডিস্ট্রিবিউশন, ক্রসিং বা এরিয়াল বল, এগুলা দুর্দান্ত। তিনি হয়তো থিবো কোর্তোয়া, জিয়ানলুইজি দন্নারুমা বা অ্যালিসন টাইপের ওরকম বক্স প্রেজেন্স দেখাতে পারেন না, কিন্তু পেছন থেকে আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে তার তুলনা হয় না। আমরা যদি শুধুমাত্র বল ডিস্ট্রিবিউশন এবং বল শর্ট বা লং পাসিংয়ের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, তাহলে এডারসন ইজ ওয়ে অ্যাহেড দ্যান থিবো কোর্তোয়া, অ্যালিসন, জিয়ানলুইজি দন্নারুমা। অনেক সময় কোচরা এই গোলকিপারের কোয়ালিটিটাকে অত বেশি গুরুত্ব দেয় না, পেপ গার্দিওলার মতো, যে কারণে অ্যালিসন ব্রাজিলের নাম্বার 1 সাধারণত থাকতেন। ব্রাজিলের কোচরা বল প্লেইংয়ের প্রতি অত বেশি ফোকাসড ছিলেন না। এখন মনে হচ্ছে পেপ গার্দিওলা নিজেও এডারসনের বল প্লেইংয়ের থেকে গোলকিপার ইজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট শর্ট স্টপার, ওই ধারণাতে বিশ্বাস করা শুরু করছেন। বিকজ ম্যানচেস্টার সিটি নতুন যে গোলকিপার নিয়ে এসেছে জেমস ট্র্যাফোর্ড, হি ইজ আ শর্ট স্টপার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। এডারসনের থেকে লম্বা অন্তত 4 ইঞ্চি বেশি তিনি, 6 ফুট 6 ইঞ্চি, 6.5 ফুটের এই গোলকিপার বক্সে অত্যন্ত ডমিনেন্ট, শর্ট স্টপিং দুর্দান্ত, ক্রস ক্লেমিং দুর্দান্ত, নিজের বক্সকে ডমিনেট করতে পছন্দ করেন, কিন্তু বল প্লেইংয়ের দিক দিয়ে এডারসন লেভেলের নন। সো আমরা আস্তে আস্তে এটা বলতে পারি যে পেপ গার্দিওলাও এমন একজন গোলকিপারের দিকে ঝুঁকছেন এডারসন পরবর্তী যুগে, যিনি কিনা বল পায়ে এডারসনের মতো মিডফিল্ডার টাইপ ডিস্ট্রিবিউশন দিতে পারবেন না। আর লিভারপুলের দিকে যদি তাকাই, অ্যালিসন তার ব্যাকআপ হিসেবে যাকে পাচ্ছেন তাকেও মোটামুটি আরেকজন অ্যালিসন বলা যেতেই পারে, বিকজ জর্জি মামারদাশভিলি অ্যালিসনের মতোই ডমিনেন্ট এবং তার বক্স প্রেজেন্সও একই রকম। তার বল ডিস্ট্রিবিউশনও অ্যালিসনের মতো বেশ ভালো, আমি বলবো না ওয়ার্ল্ড ক্লাস লেভেলের লাইক এডারসন, বাট তার বল ডিস্ট্রিবিউশনও বেশ ভালো। বাট দ্য থিং দ্যাট হি এক্সেলস ইন ইজ দ্য শর্ট স্টপিং, এবং তার নিজের বক্সে 6 ইয়ার্ড বক্সের মধ্যে তাকে সেভাবে কেউ পরাস্ত করতে পারে না। তার রিফ্লেক্সও দুর্দান্ত অ্যালিসনের মতো। নতুন যুগে যে সকল গোলকিপার অ্যালিসনকে মডেল ধরে গোলকিপিং শিখেছেন তাদের মধ্যে মামারদাশভিলি অন্যতম। তাই গোলকিপারের ক্ষেত্রে কিন্তু লিভারপুলের সেরকম স্টাইলিস্টিক্যালি চেঞ্জ হচ্ছে না যদি তারা অ্যালিসনের জায়গায় রেগুলারলি মামারদাশভিলিকে খেলায়। ম্যানচেস্টার সিটিতে কিন্তু ঠিকই হচ্ছে যদি এডারসনের জায়গায় তারা জেমস ট্র্যাফোর্ডকে খেলায়। তো এই এডারসন এবং অ্যালিসন দুজন তাদের নিজ নিজ জায়গা মূল একাদশে, লিভারপুল এবং ম্যানচেস্টার সিটির মূল একাদশে তাদের নিজ নিজ জায়গা ধরে রাখতে পারেন কিনা সেটার উপরে কিন্তু ডিপেন্ড করছে সামনের বছরে ব্রাজিলের গোলকিপিংয়ের সিচুয়েশনটা। আমি এক্সপেক্ট করবো এডারসন এবং অ্যালিসন যেন তাদের নিজ নিজ জায়গা ধরে রাখেন, বিকজ তারা দুজনই কিংবদন্তি লেভেলের গোলকিপার, এবং হুট করে তাদের দুজনকেই যদি ডিসপ্লেস করে ফেলা হয় জিনিসটা একটু হলেও কিন্তু কষ্টকর হবে। অ্যালিসন, এডারসন, জেমস ট্র্যাফোর্ড এবং জর্জি মামারদাশভিলিকে নিয়ে আপনাদের কোনো ওপিনিয়ন থেকে থাকলে অফকোর্স থাকবে, আমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য। লেটস হ্যাভ এ ডিসকাশন।